কেটে গেল সপ্তাহখানেক। শীত শেষে বসন্ত বরণের তোড়জোড় চলছে, কিন্তু রোদের শান্তি নেই। একে তো আজ মেডিকেলে রোদের এক্সাম, তার মধ্যে কোচিং করাতে যেতে হবে। আদ্রিয়ান এখন সুস্থ, তবুও পায়ের ক্ষতটা ততটা শুকায়নি, ড্রাইভার সাথে নিতে হয়। কফি হাতে ব্যস্ত পায়ে রুমে ছুটল রোদ। মিষ্টিটাও আজ এখনো দুধ খায়নি। আদ্রিয়ানের হাতে কফি দিয়ে রোদ চলে যেতে নিলেই আদ্রিয়ান হাত ধরে আটকে দিল। পেছন ঘুরে তাকাতেই আদ্রিয়ান বলল, সকাল থেকে দৌড়াদৌড়ি করছো, একটু রেস্ট নাও বসে। রোদ হাত ছাড়িয়ে অল্প রাগ দেখিয়ে বলল, রেস্ট নিলে পাজিটা আজ আর দুধ খাবে না। কাল খেলতে যেয়ে হাঁটু ছিলে এসেছে, আজ আবার আলিফের সাথে দৌড়ে যাচ্ছে সারা বাড়ি। কথাগুলো বলেই আদ্রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল রোদ। আদ্রিয়ান অবাক হয়ে দেখে সদ্য 19-এ পা রাখা তার বউয়ের দিকে। কে বলবে এই মেয়ে একটু এদিক থেকে ওদিক হলেই কেটে কেটে বুক ভাসায়, গাল ফুলিয়ে রাখে। এরকম মানুষদের মন না একদম সাদা, কিন্তু পরিস্থিতিতে নিজেদের শক্ত করে হাল ধরতে জানে। আদ্রিয়ানের অসুস্থতার সময় সারাটা দিন রাত এক করে সেবা করেছে, নিজ হাতে খাইয়ে, তারপর নিজের পড়াশোনা করে আবার মিষ্টিকেও সামলিয়েছে। কেমন সংসারী হয়ে উঠেছে তার রোদ। ভাবতে ভাবতে রোদ রুমে ঢুকে রেডি হয়ে নিল। বই খুলে কয়েকবার চোখ বুলালো মার্ক করা টপিকগুলোতে। আদ্রিয়ান ওকে নিয়ে বেরিয়ে গেল। ড্রাইভার ড্রাইভ করছে, আদ্রিয়ান আর রোদ পেছনে বসা। রোদ বইতে মুখ গুজে আছে, যদিও প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, তবুও টেস্ট মানেই ভয় রোদের কাছে। বই রেখে বাইরে তাকালো রোদ। ছোট ছোট স্টল করে ফুলের দোকান। আজ একে তো বসন্ত, তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে। রোদের যদিও এইগুলোতে ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও দেখতে ভালো লাগে বসন্ত বিলাস। চোখ নামিয়ে আবারও বইতে মুখ গুজে দিল রোদ। পরীক্ষা শেষে রোদ ইয়াজির সাথে কোচিনে রওনা দিল। আদ্রিয়ান ফোন করে বলেছে আজকে নিতে আসবে। রোদ আর কিছু বলেনি। ক্লাস শেষে বেরিয়ে এলো। আবার মেডিকেলের সামনে এসে দাঁড়ালো রোদ। রোদ দাঁড়াতেই কোথা থেকে রাতুল এসে দাঁড়ালো তার সামনে। ভদ্রতার খাতিরে সালাম জানালো। রাতুল যেন সুযোগ পেল, এক প্রকার আলাপ শুরু করে দিল। রোদ বিরক্ত হলেও প্রকাশ করলো না। এদিকে আদ্রিয়ান এসে ওদের এত কাছাকাছি আর ছেলেটাকে হেসে হেসে কথা বলতে দেখে একটু রাগ হলো। কিছু কথা শুনতেও পেল। রাতুল রোদকে জিজ্ঞেস করছিল রোদ আজকে কার সাথে বসন্ত বিলাস করবে, ভ্যালেন্টাইন্স ডের জন্য কোথাও যাবে কিনা। রোদ সহজ ভাষায় উত্তর দিল, যে ভালোবাসা একদিনের জন্য বেহায়াপনার বহিঃপ্রকাশ ঘটায়, সেরকম ভালোবাসা আমি কাউকে বাসি না। আর রইল বসন্ত বিলাস, যদি মন সায় দেয় তাহলে তো নিজের ব্যালকনিতে বা ছাদেও তা করা যায়, সঠিক ব্যক্তিটি পাশে থাকলেই হলো। আদ্রিয়ান এতক্ষণ রোদের কথা শুনল। এগিয়ে গিয়ে হাত ধরায় রোদ একটু ভয় পেল। পরক্ষণে আদ্রিয়ানকে দেখে কিছু বলার আগেই আদ্রিয়ান ওকে ধরে হাঁটা ধরলো। রাতুল একটু অপমানিত বোধ করলো। রোদেরও কেমন লাগলো। এইভাবে আনার কি আছে? জাইফার বাবা মেয়েকে আশ্বস্ত করেছেন রাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। এতদিন আদ্রিয়ান অসুস্থ ছিল বলে তারা কথা এগোয়নি। যদিও ব্যাপারটা অড দেখায় মেয়ের বাসা থেকে প্রস্তাব পাঠাতে, তবুও মেয়ের কথা চিন্তা করে তিনি কিছু বলল না। জাইফা আজ মহা খুশি। রাত আর ওর বিয়ে হবে ভাবতেই কালি পড়া চোখগুলোই লজ্জারা ভর করলো। বাবা বলেছে কথা বলেই কাবিন করিয়ে রাখবে। মাও খুশি, সকলে খুশি। জাইফা আয়নার সামনে নিজের চেহারা দেখলো। চোখের নিচে কালি পড়েছে, চাপাটাও ভেঙে গিয়েছে। নিজেকে আবারও সুন্দর করতে উঠে পড়ে লাগলো। জাইফার বাবা আদ্রিয়ানের মাকে ফোন দিয়ে জানালো। তারা শুনে খুশি হলো। যদিও রোদ আর আদ্রিয়ান কিছু জানে না, এক বুক আশা নিয়ে ফোন করেন রাদের বাবাকে। পরিচয় দিয়ে কথা বলেন। এক পর্যায়ে রাদ আর জাইফার বিয়ের কথা তুললে রাদের বাবা জানায় ছেলেকে এই বিষয়ে বলবেন। ফোন কাটতেই জাইফা লজ্জা পেয়ে রুমে ঢুকলো। একটা শাড়ি বের করে নিজেকে দেখলো। ঝটপট করে পরে ফেললো সেটা। নিজেকে কেমন বউ বউ লাগছে। 10 মিনিটের মধ্যেই জাইফাকে ডাক দিল তার বাবা। জাইফা বের হয়ে তার বাবার রুমে ঢুকে পড়লো। বাবা ওকে নিজের সামনে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা তো অনেক সুন্দর হয়ে গিয়েছে, শাড়িতে অনেক সুন্দর লাগছে। তোমার জন্য রাজপুত্র আনবো আমি, মা। জাইফা লজ্জা পেল, নিচু স্বরে বলল, রাত হলেই হবে বাবা, রাজপুত্র চাই না। রাত রাজি হয়নি মা? গল গলিয়ে চোখ ভেঙে পানি পড়লো জাইফার। দৌড়ে নিজের রুমে ঢুকে পড়লো। বাবা মা ডাকলেও শুনলো না সে। অঝরে কাঁদলো। রাত কেন তাকে ভালোবাসতে পারছে না? কেন জাইফার হৃদয়ের হাহাকার সে শুনতে পাচ্ছে না? কেন জাইফাকে কাছে টেনে নিচ্ছে না সে? বয়সটা যদিও আবেগের নয়, কিন্তু ভালোবেসে হিতাহিত বুদ্ধি লোপ পেল জাইফার।
ড্রয়ার থেকে নেইল কাটারের বক্স বের করে ধারালো ছোট্ট ছুরির মতো জিনিসটা বের করে বা হাতের রগ বরাবর টান দিল। গলগলিয়ে রক্তে ফ্লোর ভেসে গেল। দেহটা ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। চোখ বন্ধ করার আগে অস্ফুট স্বরে বলল, ভালোবাসি রাত। গাড়িতে তেমন কথা হলো না আদ্রিয়ান আর রোদের। আদ্রিয়ান শুধু জিজ্ঞেস করলো, ছেলেটা কে রোদ? কে রাতুল ভাইয়ের কথা বলছেন? বাহ, নামও জানা হয়ে গিয়েছে। মানে? কতদিন ধরে চিনো আর কিভাবে চিনো যে ফ্রিলি কথা বলছিলে? রোদ কি বলবে ভেবে পেল না। কোচিনের কথা আপাতত বলা সম্ভব নয়, পরে বলবে বুঝিয়ে। আর মিথ্যা বলতেও চাইলো না রোদ, তাই অর্ধেক সত্যি বলল সে। উনি ইয়াজের পরিচিত। যেচে পড়ে কথা বলতে আসলে তো আর চুপ করে থাকা যায় না। একটু রেগেই বলল রোদ। সাধারণ কথা বলাতে এত প্রশ্ন কেন? কিন্তু বোকা রোদ কি বুঝলো যে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে ঠিক কেমন লাগে, তাও যে কিনা অন্য নজরে দেখে। বাসায় ফিরলো তারা 1 ঘন্টা হবে। গোসল করে দুজনেই নামাজ পড়ে নিয়েছে। এখন বাজে 4টে। রোদ আদ্রিয়ানকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলো। আদ্রিয়ানের মা এসে একবার দেখে গিয়েছে আর বলেছে আদ্রিয়ানের সাথে তার কথা আছে। খেতে খেতে আদ্রিয়ান 1 টুকরো মুরগির মাংস রোদের প্লেটে দিল। রোদও কিছু না বলে খেয়ে নিল। আজ রোজকার থেকে একটু বেশি খেয়েছে রোদ। আদ্রিয়ান এই নিয়ে ভীষণ খুশি। খাওয়া শেষে সব গুছিয়ে রুমে ঢুকলো রোদ। মিষ্টি ঘুমাচ্ছে। রোদ ভেজা চুলগুলো মেলে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়লো। আদ্রিয়ানের মা ওকে জানালো জাইফার জন্য রাতের কথা, কিন্তু তারা কেউ জানে না রাত না করে দিয়েছে। আদ্রিয়ান এসব নিয়ে ভাবেনি, তাই প্রতিক্রিয়া ব্যক্ত করতে ব্যর্থ হলো। রুমে ঢুকে রোদের দিকে নজর দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এখনো বুকে ব্যথা অনুভব হয় নিজের হারিয়ে যাওয়া প্রেয়সীর কথা মনে পড়লে। আদ্রিয়ান ওদের পাশে বসে মিষ্টির কপালে চুমু খেয়ে রোদকেও চুমু খেলো। রোদ চোখ মেলে তাকাতেই আদ্রিয়ান বলল, ভালোবাসি। আমিও কি বলো? কিছু না। বলেই রোদ জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। আদ্রিয়ানের বুকের বাঁ পাশে কান লাগিয়ে শুনতে লাগলো ধুকপুক শব্দ। মাগরিবের আজানের আওয়াজে ঘুম ভাঙলো রোদের। উঠে বসলো সে। আদ্রিয়ান মিষ্টিকে কোলে নিয়ে কি জানি করছে, আবার হাসছে দুইজনে। রোদ অজু করে বেরোতেই আদ্রিয়ানও অজু করে মসজিদে চলে গেল। নামাজ শেষে মিষ্টিকে কোলে তুলে নিচে নামলো রোদ। কিচেনে ঢুকতেই দেখলো সাবা কিছু করছে। দুই যা মিলে সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেললো। আদ্রিয়ানও ফিরে এলো। আরিয়ানও আজ এই সময়েই বাসায় এলো। সবাই সোফার রুমে বসে আড্ডা দিতে দিতে খেতে লাগলো। রোদ মিষ্টিকে খাইয়ে দিয়ে বলল, মা আলহামদুলিল্লাহ বলো। মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আদ্রিয়ানের অনেক ভালো লাগে যখন রোদ এইসব বিষয় মিষ্টিকে শেখায়। ছোট্ট মিষ্টি কাল তার বাবাইকে কোরআনের সবচেয়ে ছোট সূরা কাউসার শুনিয়েছে। আদ্রিয়ানের চোখে তখন ছিল একরাশ বিস্ময় আর কৃতজ্ঞতা রোদের প্রতি। নিজে মাত্র রোলের পিছে কামড় দিল এমন সময় জারবা বলল, বড় ভাইয়া ভালোই, আজ ভাবিকে নিয়ে ঘুরতে যাবে। ছোট ভাইয়াও তো কিছু মিছু করবে। আমি আজ কি করব? খাসিতে থাকলে না হয় ওকে নিয়ে বসন্ত বিলাস করতাম। রোদ ফিক করে হেসে উঠল। বাকি সবাইও হেসে উঠল। ছোট্ট মিষ্টি আর আলিফ তেমন কিছু না বুঝলেও তারাও হেসে উঠল। জারবা গাল ফুলিয়ে বসে রইল, কারণ খাসিটাকে জবাই করা হয়েছে। এরপর আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিতে দিতে নিজেদের জন্য খুব অল্পই বাকি ছিল। আরিয়ান সাবা আর আলিফকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। বাবা বাসায় নেই, মাও পাশের বাসায় গিয়েছে। মিষ্টি জারবার রুমে বসে টিভি দেখছে। ল্যাপটপ সাইডে রেখে উঠে দাঁড়ালো আদ্রিয়ান। আর মোড়া ভেঙে ব্যালকনিতে গেল। না, রোদ নেই। নিচেও সুনসান নীরবতা। জারবার রুমেও নেই। কিছু একটা ভেবে ছাদে উঠল আদ্রিয়ান। রেলিং এর পাশ ঘেঁষে দাঁড়ানো রোদ বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান শব্দ না করেই আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরলো। চমকালেও নিজেকে সামলে নিল রোদ। আদ্রিয়ান রোদের ঘোমটা ফেলে দিয়ে কাঁধ উন্মুক্ত করলো। নিজের ঠোঁট চেপে ধরলো রোদের উন্মুক্ত কাঁধে। শিউরে উঠল রোদ। সরে যেতে চাইলেই হাতের বাঁধন দৃঢ় হলো। আদ্রিয়ানের উষ্ণ নিঃশ্বাস রোদের ঘাড়ে আছড়ে পড়ল। রোদ ছটফট শুরু করলেই আদ্রিয়ান ওর কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিসিয়ে বলল, ছাদে না হয় বসন্ত বিলাস করবে, তবে সঠিক ব্যক্তিকে ছাড়া কেন রোদু পাখি? আদ্রিয়ানের ফিসফিসানিতে রোজ নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে গেল। ঘুরে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। আদ্রিয়ানও জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। আদুরে গলায় বলল, কোথায় যাবে আমার সোনা পাখি বলো? নিচে চলো, রেডি হও। কি হলো, যাবে না? হুম। কেন?
আমি আপনার বুকেই থাকবো। আজ কেন ঘুরতে হবে? আজ আমরা এখানেই থাকি। আদ্রিয়ান বারবার হাজারবার এই মেয়ের প্রেমে পড়ে যায়। কে বলেছে এত মিষ্টি করে সুন্দর করে আদর লাগিয়ে কথা বলতে? সময়টা দুইজনেই উপভোগ করলো। একজন আর একজনের হৃদয়ের খবর নিল, কিন্তু সবটা শব্দহীন। এশারের আজান হতেই নিচে নেমে এলেন দুজন। নামাজ পড়ে মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোদ। হঠাৎ করে আদ্রিয়ানের মা জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। ভড়কে গেল আদ্রিয়ান আর রোদ। আদ্রিয়ান দরজা খুলতেই আদ্রিয়ানের মা কেঁদে উঠলেন। আদ্রিয়ান হাত ধরে বললেন, জলদি হসপিটালে চল, জাইফা আত্মহত্যা করেছে। রোদের মাথা ঘুরে উঠল। আদ্রিয়ান এখনো বুঝে উঠতে পারেনি। দাঁড়িয়েই জিজ্ঞেস করলো, কে? আবার বলো। কেঁদে দিলেন উনি। জারবার দৌড়ে রুমে ঢুকে বলল, ভাইয়া, জাইফ ভাইয়া কল দিয়েছিল, তোমার ফোন নাকি অফ। জাইফা আপু হাতের রক কেটে ফেলেছে। আদ্রিয়ান তড়িৎ গতিতে গাড়ির চাবি হাতে নিল। রোদ ততক্ষণে উঠে বলল, আমিও যাব, প্লিজ না করবেন না। বোরখা পরো, কুইক। জারবাকে মিষ্টির পাশে রেখে মা আর রোদকে নিয়ে ছুটলো আদ্রিয়ান। রোদ আদ্রিয়ানের মাকে জড়িয়ে ধরে বলল, মামনি প্লিজ শান্ত হও, আপুর কিছু হবে না। তুমি দোয়া করো, এভাবে তো তোমার প্রেশার ফল করবে। ওকে নিজের মেয়ের মতো পেলেছি আমি। জারবা আর ওর মধ্যে ভেদ করিনি। কি এমন হলো যে ও এমন করলো? সকালেও তো কত খুশি ছিল। রোদ সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না। হসপিটালে পৌঁছে 4 তলায় গেল ওরা। পরিচিত অনেক মুখ দেখতে পেল। সাবাও আলিফকে নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওকে বাসায় যেতে বলল, কারণ জারবা আর মিষ্টি একা, আর তাছাড়াও আলিফ ছোট। ড্রাইভার ওদের নিয়ে বাসায় গেল। বড় মামি জ্ঞান হারিয়েছে এই পর্যন্ত 3 বার। মামাও প্রেশার হাই হয়ে গিয়েছে, ডক্টর চেক করছেন তাকে। জাইফ একদম চুপ করে মাথা নিচু করে বসে আছে ফ্লোরে। সমবয়সীদের ভালোবাসাটা একটু বেশিই থাকে। আরিয়ান ওটিতে আছে, সবাই চিন্তিত হয়ে আছে। আদ্রিয়ান জাইফের কাঁধে হাত দিয়ে ওর পাশে বসতেই জাইফ হাউ মাউ করে কেঁদে দিল। এতক্ষণ বুঝি ভরসার কাউকে খুঁজছিল সে। বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে ছেলেটা। ওর কান্নার আওয়াজ পুরো করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। ছেলেরা বুঝি এমন করে কাঁদে? হ্যাঁ, কাঁদে তো। যখন প্রিয়জনকে হারানোর শঙ্কা থাকে তখন কাঁদে। অনেক সময় নিয়ে থামলো জাইফ। রোদ পানির বোতল এগিয়ে দিল। ঢক ঢক করে 1 বোতল পানি খেলো জাইফ। আদ্রিয়ান ওর কাঁধে হাত দিয়ে বলল, কিভাবে হলো এসব? জানি না। একটু পর বলল, বাসায় এসে দেখি ও দরজা লক করে রেখেছে। বাবা মা ডাকলেও খুলেনি, আমিও ডাকি কিন্তু শব্দ করে না ও। পরে জানলাম বাবা আজ বিয়ের প্রস্তাব দিয়েছিল। রাত ভাইয়ের বাবার কাছে জাইফা অনেক খুশি ছিল, কিন্তু থামলো জাইফ। আটকে রাখা শ্বাস ছাড়লো। জড়ানো কণ্ঠে বলল, রাত ভাইয়া না করে দিয়েছেন। এ কথা শুনে জাইফা হাতের আর বলতে পারলো না জাইফ, ডুকরে উঠলো। রোদ কপাল কুঁচকে বলল, কোন রোদ? আপনার ভাই। চমকালো রোদ, ভীষণ ভাবে চমকালো। আদ্রিয়ানও চমকেছে, কিন্তু কম। রোদ ধীর কণ্ঠে বলল, ভাইয়া আর আপুর কি রিলেশন ছিল? জাইফা ভালোবাসে ওনাকে। ভাইয়া কি আপুকে চিট করেছে? কথাটা বলতে কণ্ঠ কেঁপে উঠল রোদের। আদ্রিয়ান ধমকে বলল, রোদ? উনি পছন্দ করে না জাইফাকে। জাইফা বললেও প্রথমে ভালোভাবে বুঝে, কিন্তু জাইফা তবুও বারবার বলতে উনি রেগে থাপ্পড় দিয়েছেন। তবুও জাইফা ওনার জন্য রোজ পাগলামি করে। ও মনে করে আম্মু আপনার সাথে খারাপ ব্যবহার করায় ভাইয়া হয়তো এমন করেছে। রোদ আর কিছু শুনলো না, চুপ করে সিটে বসে পড়লো। এত কিছু ঘটলো অথচ ও কিছুই জানে না। দীর্ঘ 1 ঘন্টা পর ওটি থেকে বের হলো আরিয়ান। সাথে আর একজন ডক্টরও আছেন। সবাই ওদের সামনে দাঁড়াতেই ছোট মামা বলল, আরিয়ান মুখ কালো করে বলল, রাগ কেটে গিয়েছে, আপাতত ঠিক আছে, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি ভিত্তিতে ও পজিটিভ ব্লাড লাগবে, না হয় বেঁচে থাকা সম্ভব না। আদ্রিয়ান ব্লাড ব্যাংক সহ নানান জায়গায় খোঁজ করলো। সবাই সবভাবে খুঁজেও পেল না। তখন রোদ সবার সামনে বলল, আমি দিব ব্লাড, আমার ও পজিটিভ। আদ্রিয়ান জানে রোদের ব্লাড গ্রুপ, কিন্তু রোদ নিজেই পুরোপুরি সুস্থ না, সেখানে কিনা ব্লাড ডোনেট করবে? চোখ গরম করে তাকালো আদ্রিয়ান। রোদ সবার সামনে বলায় আদ্রিয়ান সরাসরি কিছু বলতেও পারলো না। আবার আপনজনের মৃত্যু নিশ্চিত জেনে চুপ হয়ে গেল। নার্স এসে কিছু টেস্ট করাতে নিয়ে গেল। ভয়ে রোদের গলা শুকিয়ে এলো। আদ্রিয়ান ওর সামনেও এলো না। দ্বিধার চোটে রাগ হচ্ছে ওর। শেষে যখন ব্লাড নেবে
তখন না পেরে রোদের সামনে এলো আদ্রিয়ান। ভয়ে মুখের দিকে তাকানো যাচ্ছে না মেয়েটার। আদ্রিয়ান আসতেই রোদ শক্ত করে জড়িয়ে ধরলো। আদ্রিয়ানও নিজের সাথে জড়িয়ে ধরলো। রোদ কান্না মাখা কণ্ঠে বলল, শক্ত করে ধরে রাখবেন, কাঁদলেও ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত ব্লাড নেওয়া না হয়। আমি ছটপট করলেও না, ঠিক আছে? উত্তর দিল না আদ্রিয়ান। নার্স এসে সুচ ঢোকাতেই আদ্রিয়ানের টি শার্ট খামছে আম্মু বলে কেঁদে উঠল রোদ। আদ্রিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। জোরে চেপে ধরে রাখলো। রোদের কান্নার বেগ কমেছে, ব্লাড নেওয়া শেষ। আদ্রিয়ান রোদের মাথা বুক থেকে সরাতেই পড়ে যেতে নিল রোদ। আদ্রিয়ান খপ করে ধরে ফেললো। পাশে রাখা ডাবের পানি খাওয়াতে চেয়েও পারল না, নেতিয়ে গিয়েছে তার রোদ। ফ্যাকাশে মুখ দেখে ভয় পেয়ে গেল আদ্রিয়ান। আদ্রিয়ান চামচ দিয়ে দিয়ে রোদের ঠোঁটের ফাঁকে ডাবের পানি দিয়ে পুরো গ্লাসটা খাওয়ালো। চোখ খোলেনি রোদ, মাথাটা ঘুরছে তার। আদ্রিয়ান নিজের বুকের সাথে লাগিয়ে ধরে ফলও খাওয়ালো ওকে। দুর্বল রোদ যেন চিবোনোর শক্তিটাও পাচ্ছে না। পাশের কেবিনেই শুয়ে আছে রোদ। মাত্রই আদ্রিয়ান বের হয়ে গেল। জাইফার খোঁজ নেওয়া দরকার। আরিয়ান বের হয়ে জানালো জাইফা এখন ঠিক আছে, কিন্তু 48 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। জাইফার বাবা মা একটু শান্ত হলো। আদ্রিয়ান চাইছে রোদকে নিয়ে বাসায় রেখে আসবে। ভালোবাসায় আজকে তার মন কিছুটা হলেও স্বার্থপর হয়ে উঠেছিল। কি দরকার ছিল রোদের ব্লাড দেয়ার? হয়তো আর একটু খোঁজ করলেই পেতো তারা ব্লাড। এখন যে রোদ অসুস্থ হয়ে পড়ে আছে তার কি হবে? যেখানে সারাদিন পর ওর ক্লান্ত চেহারাটা দেখেই আদ্রিয়ানের খারাপ লাগা শুরু করে, সেখানে এত দুর্বল রোদের দিকে কিভাবে তাকাবে সে? এইসব ভাবতে ভাবতেই আরিয়ানের কেবিনে ঢুকলো। কথা বলা দরকার তার। ঘন্টাখানেক হবে রোদ শুয়ে আছে, আর ভালো লাগছে না তার। নার্সের সাহায্যে উঠে বসলো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। পানি চাইলেই নার্স ডাবের পানি এগিয়ে দিল। এক চুমুক খেয়ে রোদ বলল, নর্মাল পানি দিন। রোদের বড্ড হাসি পায়। এই লোকটা তাকে অতিরিক্ত ভালোবাসে। উঠে দাঁড়ালো রোদ। পড়ে যেতে নিলেই বেডে বসে পড়লো। হঠাৎ ডাক পড়ায় নার্স ওকে হেলান দিয়ে বসিয়ে চলে গেল। সাইফার খবর জানতে উঠে দাঁড়ালো রোদ। বেরিয়ে এলো রুম থেকে। সামনের করিডোরে যেতেই দেখা মিলল সকলের। রোদ আস্তে করে হেঁটে হেঁটে ওর শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল, আপু কেমন আছে মামুনি? তুই উঠে এলি কেন রোদ? আদ্রিয়ান দেখলে রাগ করবে। ঠিক আছে এখন। মামি রোদকে দেখা মাত্রই তেতে উঠলেন। তেড়ে এসে রোদের বাহু ধরে ওনার সামনে এনে পরপর কষে দুটো থাপ্পড় লাগালেন ওর গালে। দ্বিতীয় থাপ্পড়ে ছিটকে পড়ল রোদ। তৎক্ষণাৎ ঘটনায় সবাই স্তব্ধ। আদ্রিয়ানের মা সহ সবাই যেন বুঝে উঠতে পারলো না কি হলো। হঠাৎ করেই কেউ গর্জে উঠল। হাঁটু কেড়ে বসে রোদকে বুকে টেনে ধরে উঠে দাঁড়ালো সে। আরিয়ান চিল্লিয়ে বলে উঠল। মামি যেন দ্বিগুণ তেজ দেখিয়ে বললেন, এই মেয়ের জন্য আমার মেয়েরা যেই অবস্থা। আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করায় ওর ভাই আমার মেয়ের সাথে এরকম করেছে। ওই হয়তো না করেছে, না হলে আমার মেয়ের মধ্যে তো কোনো কমতে নেই। ওর জন্য হয়েছে সব। বলে তেড়ে যেতে নিলেই আদ্রিয়ান রোদকে বুকে চেপেই উঠে দাঁড়ালো। শুরুতে শুধু একবার গর্জে আর কিছু বলেনি সে। রোদের চেহারার দিকেও তাকায়নি। রোদের মুখখানা আদ্রিয়ানের বুকে চেপে রাখা। মামি সামনে এগোতেই আদ্রিয়ান হুঙ্কার ছেড়ে বলল, আপনি আমার মামার বউ আর মামাতো ভাই বোনের মা বলে আজ ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। এই দুদিনের রাস্তার মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস আদ্রিয়ান? মুখ সামলে। আপনি রাস্তার মেয়ে, আর একটা কথা বললে জীবিত পুঁতে দেব। চিৎকার করে বলল আদ্রিয়ান। মামি সহ উপস্থিত সকলে ভয়ে সিটিয়ে গেল। আরিয়ান এগিয়ে এসে বলল, আদ্রিয়ান বাসায় যা রোদকে নিয়ে, আমি মেডিসিন নিয়ে আসছি একটু পর। আদ্রিয়ান ওইভাবেই কোলে তুলে নিল রোদকে। গটগট পায়ে বেরিয়ে এলো হসপিটাল থেকে। গাড়িতে বসতেই রোদের মুখটা উঁচু করে দেখলো দাঁতের সাথে লেগে ঠোঁট কেটে গিয়েছে। হাত দিয়ে তা মুছে দিল আদ্রিয়ান। রোদ মাথা নিচু করে বসে আছে। চোখ দিয়ে তখন পানি পড়লেও এখন চুপচাপ বসে আছে। আদ্রিয়ানের মুখে কোনো কথা নেই। কি বলবে ও? নিজের আত্মীয়দের এমন নিকৃষ্ট মন মানসিকতার কথা। যার মেয়ের জীবন বাঁচালো সেই কিনা তার উপর হাত তুললো, আবার অপবাদও দিল। আদ্রিয়ান রোদকে আবারও বুকে টেনে ধরে চুপচাপ বসে রইল। একটু পর আরিয়ান এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সারাটা রাস্তা কেউ কিচ্ছুটি বলল না। জারবা, মিষ্টি, আলিফ, সাবা চারজনেই জারবার রুমে ছিল। মিষ্টি আর আলিফ ঘুম। আরিয়ানদের গাড়ি আসতেই সাবা আর জারবা রুম থেকে বের হলো। রোদ তখনও আদ্রিয়ানের কোলে। আদ্রিয়ান কাউকে কিছু না বলে উপরে নিজেদের রুমে চলে গেল। সাবা কপাল কুঁচকে বলল, আদ্রিয়ানের কি হয়েছে আর রোদ এমন করে আছে কেন? আরিয়ান নিজের ক্লান্ত শরীরখানা সোফায় এলিয়ে দিল। সাবা বুঝতে পেরে পানি নিয়ে এলো। আরিয়ান পানি খেয়ে নিঃশ্বাস নিল।
জারবা ওর গা ঘেঁষে বসে কাদো কাদো গলায় বলল, আপু কেমন আছে বড় ভাইয়া? আরিয়ান ওর মাথায় হাত বুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু 48 ঘন্টার আগে বলা যাচ্ছে না। রোদের কি হয়েছে? আরিয়ান সব খুলে বলল। সব শুনে সাবা আর জারবা আটকে উঠল। এত কিছুর পরেও আদ্রিয়ান এত শান্ত আছে, ভাবা যায়। না জানি পরে আবার কি করে। আরিয়ান সাবাকে বলল সবার জন্য খাবার বাড়তে। সাবা আর জারবা কিচেনে ঢুকলো আর আরিয়ানও ফ্রেশ হতে চলে গেল। রুমে ঢুকে রোদকে বিছানায় শুইয়ে দিয়েছে আদ্রিয়ান। ওর ঘুমানো ড্রেস বের করে ওকে আস্তে করে ওঠালো। ওয়াশরুমে ঢুকিয়ে নিজেই হাত মুখ ধুইয়ে দিয়ে বেরিয়ে এলো। দরজা লাগিয়ে রোদ চেঞ্জ করে বেরিয়ে এলো। আদ্রিয়ান ওর চেহারা আলতো করে মুছিয়ে দিল। ডান গালটা লাল হয়ে আছে। মেয়েটাকে একটু জোরে ধরলেই ওই জায়গাটা লাল হয়ে যায়, আর এখানে কিনা পর পর 2বার আঘাত পেল, তাও বিনা দোষে। অপরাধ বোধে আর কোনো কথা তো দূর, টু শব্দটাও করলো না আদ্রিয়ান। নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এতক্ষণে সাবা খাবার নিয়ে রুমে ঢুকলো। কিছু না বলে আদ্রিয়ানকে বলল, ওকে খাইয়ে খেয়ে নে তাড়াতাড়ি। আদ্রিয়ান কিছু বলল না, চুপচাপ রোদের মুখের সামনে খাবার ধরলো। রোদ 2 লোকমা খেয়ে আর খেলো না। ওর কান্না আসছে। আদ্রিয়ানও কি ওকে ভুল ভাবছে? না না, তা কি করে হয়? আদ্রিয়ান তো আরো মামিকে হুমকি দিয়ে এসেছে, তাহলে কথা কেন বলছে না? আদ্রিয়ান নিজেও একটু খেয়ে আর খেলো না। রোদের সামনে দুধ ধরতেই রোদ কোনো মতে তা খেয়ে নিল। একটু পর জারবা এসে সবকিছু নিয়ে গেল। রাত তখন প্রায় 3টে। আদ্রিয়ান শুয়ে আছে, রোদও তার পাশে শুয়ে। আজ যেন আদ্রিয়ান ওকে বুকে টানার সাহস পাচ্ছে না। কিভাবে মামি তার প্রাণ পাখিকে আঘাত করলো? সাহস কোথা থেকে পেল এত বড়? আদ্রিয়ান পারলে ওই মহিলার 14 গোষ্ঠী উদ্ধার করত। একটু পর রোদ নিজেই এগিয়ে এলো। আস্তে করে আদ্রিয়ানের বুকে ঢুকে পড়লো। জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদ্রিয়ান হকচকিয়ে গেল, নিজেও জড়িয়ে ধরে বলল, কি হয়েছে সোনা? খারাপ লাগছে বেশি? কষ্ট হচ্ছে অনেক। আদ্রিয়ান কিছু বলতে পারলো না। রোদ আবারও বলল, আমি কি করেছি? আপনি কেন কথা বলছেন না? আপনিও কি মনে করেন? আর কিছু বলার আগেই আদ্রিয়ান ওর ঠোঁট চেপে ধরলো। ওর কপালে চুমু খেয়ে বলল, মাফ করো আমায় রোদ, আমার কাছে শুধু কষ্ট পাচ্ছ তুমি। যে তোমাকে আঘাত করেছে তার শাস্তি সে পাবে। রোদ আর একটু ঢুকলো বুকের মাঝে, কেঁদে নিজেকে হালকা করলো। আদ্রিয়ানের চোখটাও জ্বলে উঠলো যেন। বৃষ্টির দরজা ধাক্কা নিতে আর বাবাই মাম্মাম ডাকে ঘুম ভাঙলো আদ্রিয়ানের। চোখ খুলে প্রথমে ঘড়ি দেখেই বলল, ও শিট। কারণ তখন 10টা বেজে গেছে। এত লেট কিভাবে হলো ভাবতেই পাশে তাকালো। রোদ ঠিক রাতের মতো করেই বুকে মুখ গুজিয়ে গুটিয়ে শুটিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান ওর গায়ে হাত দিতেই দেখলো শরীর গরম। দীর্ঘ একটা শ্বাস ত্যাগ করে আস্তে করে উঠে দরজা খুলে দিল। মিষ্টি রুমে ঢুকেই হাত বাড়িয়ে দিল, মানে কোলে নাও। আদ্রিয়ান এক হাতে ওকে কোলে তুলতেই মিষ্টি বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। আদ্রিয়ান বুঝলো মেয়ের মন খারাপ। মিষ্টিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, আমার মা কখন উঠেছে? কেউ কিছু বলেছে আমার মাকে? বাবাইকে বলো। কেউ তো উঠেইনি, সবাই ঘুমতো। তোমরা কেন ওঠোনি? আমি একা একা ছিলাম। বলেই কেঁদে উঠলো মিষ্টি। সবাই অনেক লেট করে ঘুমিয়েছে, তাই হয়তো কেউ এখনো ওঠেনি। মা তো এখনো হসপিটালেই আছেন, তিনি বাসায় ফেরেননি। আদ্রিয়ান মেয়েকে বুকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। হেঁটে হেঁটে এটা ওখানটা বলছে, কয়েকবার সরিও বলেছে। মিষ্টি ফুপিয়ে যাচ্ছে। আদ্রিয়ান আর যাই হোক মেয়ের কান্না একদম সহ্য করতে পারে না। ভেতরটা কেমন অস্থির অস্থির লাগে। হয়তো সব বাবাদেরই এমন হয়। আদ্রিয়ান ওকে কোলে নিয়েই কাউচে বসলো, কান ধরে সরি বলল, মুখ তেরা বেঁকা করে এটা ওটা অনেক কিছু করলো। মিষ্টি কান্নার মাঝে খিলখিলিয়ে হেসে উঠলো। আদ্রিয়ানের বুকটা শান্ত হলো যেন। মিষ্টিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিল। রুমে এনে মুখ মুছিয়ে মাথা আছড়িয়ে ছোট্ট করে চুলে একটা ঝুঁটি করে দিল। রোদের পাশে বসিয়ে নিচে গেল ফ্রেশ হতে। মিষ্টি গোল গোল চোখ করে ওর মাকে দেখলো। রোদ একপাশ হয়ে শুয়েছিল। নিজের ছোট্ট ছোট্ট নরম তুলতুলে হাত দিয়ে রোদের গাল, নাক, ঠোঁট, চোখ ছুঁয়ে দিল। আবার নিজের সেই হাতেই নিজেই চুমু খেলো মিষ্টি। রোদ একটু নড়লে মিষ্টি চোরের মতো চুপটি করে বসে রইল। রোদ ঘুমাতেই মিষ্টি ওর গালে নিজেই চুমু খেলো। বাচ্চাটা বুঝতেই পারছে না তার মায়ের গাল দুটো এরকম ফুলে লাল হয়ে আছে কেন। আদ্রিয়ান বের হয়ে মিষ্টিকে রোদের সাথে এমন করতে দেখে বলল, কি করছো মা? বাবাই, মাম্মা গলে ব্যথা পেয়েছে। আদ্রিয়ান তাকালো। হ্যাঁ, রোদের গাল লাল হয়ে ফুলে আছে, স্পষ্ট দাগ পড়ে গেছে। আদ্রিয়ান মেয়েকে কোলে তুলে নিয়ে বলল,
চলো আমরা দুজন মাম্মার জন্য ব্রেকফাস্ট তৈরি করি। বলে আদ্রিয়ান মিষ্টিকে নিয়ে কিচেনে ঢুকে পড়লো। ফ্রিজ থেকে 4টে ডিম সহ ব্রেড আর প্রয়োজনীয় সব বের করলো। এক চুলায় ডিম আর ব্রেডগুলো ভেজে নিল। এরপর সুন্দর করে ট্রেতে সাজিয়ে এক বাটি স্যুপ সহ গরম দুধ নিয়ে নিল। মিষ্টি এখন অনেক খুশি, কারণ বাবা আর ও আজকে ব্রেকফাস্ট তৈরি করেছে। যে মিষ্টিকে নামিয়ে হাতে ট্রে নিয়ে বলল, চলো মা, তোমার মাম্মাকে উঠাতে আবার যুদ্ধ করতে হবে। মিষ্টি খিলখিল করে হেসে আদ্রিয়ানের সাথে উপরে চলে গেল। রুমে ঢুকে আদ্রিয়ান প্রথমে কয়েকবার ডাক দিল। রোদের কোনো হেলদোল নেই। মিষ্টিও মাম্মা বলে ডাকলো। আদ্রিয়ান এবার হালকা ঝাঁকিয়ে ডাক দিতেই রোদ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? আর একটু পর উঠবো আমি। আর মাম্মা খাবো। রোদ ফট করে চোখ খুলে তাকালো। মিষ্টিকে দেখে বলল, আজ এত তাড়াতাড়ি উঠেছে কেন মা? তোরে মিষ্টি ওর গলা জড়িয়ে ধরলো। রোদর কপালে চুমু খেয়ে উঠে বসলো। মাথাটা এখনো ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলো রোদ। 10:45 বাজে। তাড়াতাড়ি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, কয়টা বাজে? আগে ডাক দেবেন না? মিষ্টি এখনো না খেয়ে আছে। বলে উঠতে নিতেই আবারও বসে পড়লো। আদ্রিয়ান ওকে ধরে বলল, মাথা ঘোরাচ্ছে? না, এমনি ভার হয়ে আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে বেরোতেই বলল, মামনি বাসায় আসেনি? না। আমি ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসি। বলে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে বসিয়ে দিল। পাশের ট্রেতে ইশারা করে বলল, আমি আর মিষ্টি বানিয়েছি। রোদ একটু হেসে বলল, আপনি রান্নাও পারেন? অল্প স্বল্প আর কি। বলেই তিনজন খেয়ে নিল। একটু পর আদ্রিয়ান সব নিচে রাখতে এসে দেখলো সাবা উঠে কিচেনে কাজ করছে, আর বুয়াও চলে এসেছেন। সাবা ওকে দেখে বলল, আজ দেরি হয়ে গেল রে। বস, আমি ব্রেকফাস্ট তৈরি করছি। আমরা খেয়েছি, শুধু 2 কাপ কফি দাও। দিচ্ছি। দুপুরের দিকে খবর এলো জাইফা রেসপন্স করছে। সাবার শরীরটাও তেমন ভালো লাগছে না আজ। বুয়ার সাহায্যে কোনো মতে রান্না শেষ করেছে সে। রোজ সাহায্য করার কথা বলবে তার আগেই আদ্রিয়ান আর সাবা দুজনেই ধমকে উঠেছে। আদ্রিয়ান আবারও এতগুলো ফল এনে খাওয়ালো রোদকে, কিন্তু রোদের দুর্বলতা তেমন একটা কমছে না। আজ আবার ওর ইঞ্জেকশনও দিতে হবে। আদ্রিয়ান আরিয়ানকে বলেছে যাতে বাসায় নিয়ে এসে পুশ করে দেয়। রোদকে কোনো মতে বের হতে দেবে না আদ্রিয়ান। মিষ্টি পাশেই শুয়ে আছে। একটু আগে আদ্রিয়ানের মা বাসায় এসেছেন, আবার যাবেন বিকেলের দিকে। আদ্রিয়ান ওর মায়ের সাথে বসে কথা বলছে নিচে। রোদ আধশোয়া হয়ে ফোনটা হাতে নিল। রাদের নাম্বারে ডায়াল করলো। রিসিভ করতে ওপাশ থেকে আদুরে কণ্ঠে রাত বলল, আমার পিচ্চিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তুমি কোথায়? তোর কণ্ঠে এমন কেন? কি হয়েছে? কিছু হয়নি। বলো, কোথায় তুমি? এই টাইমে কোথায় থাকে তোর ভাই? অফিসে। হুম। যাই ভাবু সুইসাইড করেছে ভাইয়া। ভাইয়া শুনতে পারছো? হুম। দেখতে আসবে না? না। মানবতার খাতিরে তো দেখতে আসতে পারো। দেখ রোদ, এখন যদি আমি আসি, ও মানবতার খাতিরেও এটাকে অন্য কিছু ভেবে নেবে। আম্মা আব্বুকে পাঠিয়ে দিব না। তুমি মন খারাপ করো না, খেয়াল রাখিস নিজে। তুমিও। কল কাটতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। রোদ কিছু বলার আগেই আদ্রিয়ান বলল এইসব বিষয় নিয়ে তাকে না ভাবতে। রোদও সম্মতি দিল। আদ্রিয়ান একটা জেল বের করে রোদের গালে লাগিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, শুয়ে থাকো। আপনি হসপিটাল যাবেন না? বিকেলে যাব। আমিও যাব। আদ্রিয়ান কঠোরভাবে না করে দিল। রোদ জেদ করলেই আদ্রিয়ান জোরে ধমকে উঠল। রোদ সহ ঘুমন্ত মিষ্টিও কেঁপে উঠল। মুখ গোমরা করে রোদ উঠে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আদ্রিয়ান বলল, মেজাজ খারাপ করবা না রোদ, রুম থেকে বের হলেই পা ভেঙে দেব। রোদ চুপ করে মিষ্টির পাশে শুয়ে ফোন টেপাটিপি শুরু করলো। আদ্রিয়ান ব্যালকনিতে গেল। ওর এখনো হজম হচ্ছে না মামি কিভাবে রোদের গায়ে হাত তোলে। আধ ঘন্টা পর আদ্রিয়ান খেয়াল করলো কেউ পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল ওকে। পিঠে নাক ঘষে মাথা রেখে হাত দুটো বুকে চেপে ধরলো। আদ্রিয়ানের বুকের ধুকপুকানি নিমেষেও বেড়ে গেল। এক পশলা শান্তি অনুভব করলো বুকে। সব রাগ যেন গলে গেল। রোদ অনুভব করলো। রোদ আদুরে গলায় বলল, রাগ কমেছে মিস্টার বাবাই? এত রাগ কোথায় থাকে আপনার আল্লাহ জানে, আর আমি জানি কত ভয় পাই। আদ্রিয়ান হেসে উঠল। রোদকে ছাড়িয়ে নিজের সামনে এনে বুকে জড়িয়ে ধরলো। রোদও জড়িয়ে নিল। মিহিয়ে যাওয়া গলায় বলল, প্লিজ আমি যাব, আপুকে দেখেই এসে পড়বো। আদ্রিয়ানের মেজাজ খারাপ হলো। রোদকে ছাড়াতে চাইলেই রোদ টাইট করে ধরে বুকের সাথে মিশে রইল। আদ্রিয়ান কঠিন ভাবে বলল, ছাড়ো। হুম। রোদ, কি?
যাবে না তুমি? লাস্ট কথা আর কিছু শুনতে চাই না। যাব আমি, আজই লাস্ট। এমন করেন কেন? দেখি, ছাড়ো। কেন ছাড়বো? আপনাকে বলে ধরেছি যে আপনি বললেই ছাড়বো। ইদানিং সাহস বেড়ে যাচ্ছে তোমার। দেখতে হবে না কার বউ। হেসে উঠল আদ্রিয়ান। রোদও হেসে ওকে ছেড়ে রুমে ঢুকতে নিলেই আদ্রিয়ান ধরে এনে সামনে দাঁড় করিয়ে এক গালে হাত দিয়ে টুক করে অন্য গালে চুমু খেলো। রোদ অল্প লজ্জাও পেল বটে। আগের মতো তেমন লজ্জা লাগে না এখন আর, অনেকটা সহজ হয়েছে সে আদ্রিয়ানের সাথে। বিকেলে আদ্রিয়ান ওর মা জারবা আর রোদকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। শেষমেশ রোদের জেদের কাছে হার মানতে হয়েছে ওকে, তবুও যথেষ্ট কেয়ারফুল ভাবে নিয়ে এসেছে ওকে। রোদের মনটা একটু খারাপ, কারণ আদ্রিয়ানের মা ওর সাথে তেমন কথা বলছে না। রোদ কিছু বললেও হু হ্যাঁ করে উত্তর দিচ্ছে, আর কিচ্ছুটি বলছেন না তিনি। রোদের খারাপ লাগলো। ওর মামনি কি ওকে ভুল ভাবলো? তবে হসপিটালে পৌঁছলো ওরা। জাইফাকে কেবিনে দেয়া হয়েছে। একটু আগেই রোদের মা আর বাবা এসে দেখে গিয়েছিল। রোদ মন খারাপ করে মিনমিন করে বলল, একটু আগে আসলে দেখা হতো। আদ্রিয়ান শুনলেও কিছু বলল না। কেবিনে ঢুকতেই ওরা অবাক হয়ে গেল। যদিও ধারণা আছে পুরান ঢাকার মানুষ কেমন, তবুও যেন অবাক না হয়ে পারল না। এত বড় কেবিনের পুরো অর্ধেক যেন ফলে ভরা। পরে শুনলো জাইফার হাতে 10,000 টাকাও দিয়ে গিয়েছেন তারা। এখন ড্রাইভার আর ছোট মামা মিলে সব বাসায় নিয়ে যাচ্ছেন। জাইফাকেও কাল পরশুর দিকে রিলিজ দেওয়া হবে। বড় মামি যেন রাদের সাথে মেয়ের বিয়ে না দিয়ে ছাড়বেনই না। এত বড় লোক বাড়ি হাতছাড়া করতে নারাজ উনি, অথচ এটাই বুঝতে পারছেন না যে ছেলেটাই যে রাজি নন। ওনার কথা রোদও তো রাজি ছিল না, কিন্তু বিয়ের পরে তো সব ঠিক হয়ে গিয়েছে। রাদও বিয়ের পর সব মেনে নেবে। বড় মামা ওনাকে ধমক দিয়ে না বলে দিয়েছেন। রোদ কেবিনে ঢুকতেই জাইফাকে বলে, কেমন আছো আপু? হ্যালো। বাকিরাও টুকটাক কথা বলল। আদ্রিয়ান ভাবছে রোজ যেহেতু হসপিটালে এসেছে, তাহলে ইঞ্জেকশনটাও পুশ করিয়েই নিয়ে যাবে। ও জারবাকে বলল যাতে রোদের পাশে থাকে, বলে নিজে গেল আরিয়ানের কেবিনে। আদ্রিয়ানের মাও ভাইয়ের সাথে বাইরে কথা বলছেন। কেবিনে শুধু রোদ, জারবা, মামি আর জাইফা। মামি জারবাকে বলল, জারবা আমার জন্য একটু কফি নিয়ে আসবে ক্যান্টিন থেকে? আপনি যে নিয়ে আসুন। আমি যেতাম, কিন্তু পায়ে ব্যথায় হাঁটতে মন যাচ্ছে না। জারবা বিরক্ত হয়ে বলল, লিফটেই তো আছে, আমাকে দেখলেই কাজ করাতে মন চায়। বলে উঠে গেল। মামিকে এখন সহ্য হচ্ছে না রোদের। ও উঠে চলে যেতে নিলেই মামি বললেন, তোমার সাথে কথা ছিল। আমি চাই না বলতে। শোনো মেয়ে, বড়রা বকতেই পারে, এতে তেমন কিছু না। আপনি বিনা দোষে গায়ে হাত তুলেছেন, ভুলিনি আমি। মানে? বলে চলে যেতে নিলেই মামি বলে উঠলেন, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলে বলো যাতে জাইফার সাথে বিয়েতে রাজি হয়ে যায়, এতে তোমার সংসার ভালো হবে। রোদ কপাল কুঁচকে বলল, মানে? আদ্রিয়ান তো তোমাকে জোর করে বিয়ে করতে পারলে ছাড়তেও পারবে। রোদ কিছু বলার আগেই কেউ চিল্লিয়ে আদ্রিয়ানকে ডাক দিল। মামি, জাইফা সহ রোদ ভরকে গেল। রাত আবারও ডাকতেই আদ্রিয়ানের বড় মামা, মা সহ আদ্রিয়ান, আরিয়ানও হাজির হয়। রাত বোনের হাত চেপে ধরে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছি আমি। আপনার স্ত্রী বারবার আমার বোনকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো, তা ভাববেন না। মিথ্যা কথা, জাইফাকে জিজ্ঞেস করুন। রোদই আমার সাথে বেয়াদবি করেছিল। আদ্রিয়ান কিছু বলার আগেই রাত চিল্লিয়ে বলল, হাই, চুপ। একদম গলা চেপে কথা বন্ধ করে দিব। বেহাই মেয়ে কোথাকার, মায়ের মতো মিথ্যুক। বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আশা করি তোমার পরিবারের মন মানসিকতা এতটাও নিচু না যে এই নিয়ে রোদের সাথে খারাপ ব্যবহার করবে। বলেই রোদের হাত ধরে টেনে কেবিন থেকে বেরিয়ে এলো। জাইফা ফুপিয়ে কেঁদে উঠল। ওর মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য হয়েছে সব। এখন উনি আমাকে আরো দেখতে পারবেন না। কেন শুনলাম আমি তোমার কথা? আদ্রিয়ান যাওয়ার আগে শুনলো সাইফার কথা। তাড়াতাড়ি যেয়ে রাতকে থামিয়ে বলল, রাত, শান্ত হও। আজ ওকে ইনজেক্ট করতে হবে। ভাইয়ের কেবিনে চলো। রাত বোনের হাত ধরেই গেল। রোদ কত কিছু বলল, কিন্তু লাভ হলো না। ইনজেকশন পুশ করার সময় রাত ওকে বুকে চেপে ধরলো। আদ্রিয়ানের খারাপ লাগলো এটা ভেবে ওর কারোর কথাই শুনলো না। হঠাৎ রোদের নিকাব ঢিলা হয়ে গেলে রাত পেছন থেকে খুলে দিয়ে বলল, ভালো করে বেঁধে নে। বলতেই রাদের গাল দেখে আতকে উঠে বলল, এই, তোর গালে কি হয়েছে? রোদ সহ আদ্রিয়ানও ভয় পেয়ে গেল। না জানি রাত আবার বলে দেয় বোন আর দেবে না সে। রোদ তুতলিয়ে বলল, অ্যালার্জি ভাইয়া। মিথ্যে বলে থাপড়ি আর গা লাল করে দেব।
বেয়াদব, আমাকে শেখাস তুই কোনটা মারার আর কোনটা অ্যালার্জির? এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওর গায়ে হাত তোলার সাহস কি করে পেলেন আদ্রিয়ান? আদ্রিয়ান মাথা নিচু করে আছে। রোদ বলল, ভাইয়া উনি কিছু করেনি। আমিও জানি, এবার সত্যিটা বলো। রোদ চুপসে গেল। আদ্রিয়ান বলল, মামি মেরেছে। আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন? শুনো আমার কথা, প্রয়োজন মনে করছে না বলে রোদকে নিয়ে হাঁটা ধরলো। রোদ কতবার বলল, বাট রাত মানলই না। আদ্রিয়ান অসহায় চোখে তাকিয়ে রইল। রোদ এবার কেঁদে দিল। রাত হাত ছেড়ে দিল এক রাম ধমক। ধমক খেয়ে এবার জোরে কেঁদে দিল রোদ। আদ্রিয়ান এগিয়ে এলো, সাথে আরিয়ানও। আদ্রিয়ান রাতকে শান্ত কণ্ঠে বলল, হুমকিও না রাত। আপনারা মারতে পারলে আমার বোনকে ধমকালে তো সমস্যার কথা না। আপনাকে বিশ্বাস করেছিলাম আমি। বলেই আর এক মুহূর্তও দাঁড়ালো না। রোদকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে গেল রাত। আদ্রিয়ান ঠায় দাঁড়িয়ে রইল। রাত তো ভুল কিছু করেনি। ও কি কখনো জারবার সাথে এমন কিছু হলে মানতো? হঠাৎ করে কি থেকে কি যে হয়ে গেল। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রোদ নিজের ঘরে ঢুকে দরজা অফ করে দিল। রাত ওর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে। গাড়িতে রোদ যখন কিছু বলতে যাবে, রাত একটা রাম ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। এদিকে রোদের মা রুদ্র রোদকে দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু তা বেশিক্ষণ টিকলো না। রাত রাগে ফুঁসছে। ওর বুঝতে কিছু বাকি নেই রোদের গালের থাপ্পড়ের কারণটা আসলে কি। ওর এত আদরের বোনকে যে মারে, তার সাহসের তারিফ করতে হয়। রোদের মা সব শুনে মনটা খারাপ করে ফেললো। রুদ্র ছোট বলে ওর মা ওকে রুমে পাঠিয়ে দিয়েছে। রাদের মা রাতকে বলল, সব বুঝলাম, উনি ঠিক করেনি। আর আমি নিশ্চিত আদ্রিয়ান সহ বাকি সবাই ওনাকে ছেড়েও দেয়নি। তুই আদ্রিয়ানের সাথে মোটেও ভালো করিসনি। এভাবে রোদকে আনাও ঠিক হয়নি। রাদের মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে। তার মধ্যে মা কিনা ওই বাড়ির লোকদের সাপোর্ট করছে। কিছু বলবে তার আগেই মা আবারও বললেন, পাগলকে কাঁদিয়েছিস আগে, ওকে ঠান্ডা কর, আর তারপরে নিজের মাথা ঠান্ডা কর। রাত মাথা নিচু করে সোফায় বসে রইল। সত্যি তো, নিশ্চিত আদ্রিয়ান মামিকে ছাড়েনি। এদিকে আদ্রিয়ান সন্ধ্যার পর হসপিটাল থেকে বের হলো। আজকে কতগুলো দিন পর বাসায় মিষ্টির জন্য টেনশন হচ্ছে তার, যা আগে হতো রোদকে বিয়ে করার আগে। রোদ যখন ছিল না, তখন আদ্রিয়ান বারবার বাসায় কল দিত, চিন্তিত থাকতো মেয়েকে নিয়ে। কি করছে, কি খাচ্ছে, এইসব চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে যায়। যদিও বাসায় সাবা, জারবা, মা সকলেই আছে, তবুও রোদের মতো আসল মায়ের মতো যত্ন যে কেউ নিতে পারে না। সোজা বাসার সামনে গাড়ি থামালো আদ্রিয়ান। বাসায় ঢুকতে নজরে এলো সোফায় আলিফের সাথে বসে টিভি দেখছে মিষ্টি। বাবাকে দেখে দৌড়ে বাবার কোলে উঠলো। আদ্রিয়ানও মেয়েকে কোলে তুলে আদর করলো। মিষ্টিও কিছু কি দিয়ে কিছু খুঁজছে দেখে আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কি খুঁজে আমার মা? মাম্মা কোথায়? সবসময় তো তোমার সাথে থাকে। আদ্রিয়ানের মনটা খারাপ হয়ে এলো। ঠিক এই টেনশনেই ছিল ও। এখন কি বলবে মিষ্টিকে? ওর মায়ের খেয়াল রাখতে না পারায় ওর মামা তাকে নিয়ে গিয়েছে। আর রাত যে রেগেছিল, আল্লাহ জানে কবে আসতে দেয়। যত যাই হোক, রোদকে ছাড়া থাকতে পারবে না ও। আর নাই মিষ্টি। মেয়েকে কোলে নিয়েই রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার মা কি কিছু খেয়েছে? মাম্মার কাছে খাবো। ভাইয়া খেয়েছে, কিন্তু আমি খালামণিকে না করেছি। আদ্রিয়ান মিষ্টিকে বিছানায় বসিয়ে কল দিল রোদের নাম্বারে। কল রিসিভ হলো না। কিছু একটা ভেবে রুদ্রকে কল দিল। রুদ্র রিসিভ করে সালাম দিল। আদ্রিয়ান উত্তর দিয়ে রোদের খবর জিজ্ঞেস করতেই রুদ্র জানালো ও দরজা অফ করে বসে আছে। মা আর রুদ্র ডেকেছে, তাও শোনেনি। আর ফোনটাও রাদের কাছে আছে। আপাতত এইসব শোনার পর দীর্ঘশ্বাস ছাড়া বাদে কিছুই করার নেই আদ্রিয়ানের। তবুও রুদ্রকে বলল, দরজায় নক করে বলো মিষ্টি কথা বলবে। রুদ্র তাই করলো। সাথে সাথেই খট করে রোদ দরজা খুলে ছো মেরে ফোন কেড়ে নিল। কানে দিয়ে সাথে সাথে বলল, হ্যালো মিষ্টু, মা আমার, খেয়েছো? কি করছো? এখন আর তোমার বাবাই কোথায়? বাসায় আসেনি এখনো? একদমই সবটা বলল রোদ। অপর পাশে এতক্ষণ সব চুপ করে শুনে মুচকি হাসলো আদ্রিয়ান। মেয়েটা একদম পাগল। নিশ্চিত এতক্ষণ গাল ফুলিয়ে বসেছিল। আদ্রিয়ান আস্তে ধীরে বলল, আগে তো দেখো কার নাম্বার। রোদ বুঝলো আদ্রিয়ান তাহলে বাসায়। শান্ত হয়ে বলল, মিষ্টি কোথায়? খেয়েছে কিছু? ও আমার কাছে, মাত্র বাসায় এলাম আর ও কিছু খায়নি, তোমার জন্য অপেক্ষা করছিল। রোদের কান্না চলে এলো। দুপুরে রোদকে ছাড়া খেলেও সকাল বিকেল রাত রোদকে ছাড়া খেতে চায় না মিষ্টি। কাদো কাদো গলায় বলল,
ওকে প্লিজ কিছু খাইয়ে দিন, ভাইয়া তো আসতে দিচ্ছে না। আব্বু আসলে বিচার দিব ভাইয়ার নামে। আদ্রিয়ান হাসলো আবারও, ফোনটা মিষ্টির কাছে দিল। রোদ ইনিয়ে বিনিয়ে ওকে বুঝালো যাতে এখন খেয়ে নেয়। মিষ্টি রাজি হলো। রোদ বলল ও তাড়াতাড়ি চলে আসবে। রাতের 10টার দিকে রোদের বাবা বাসায় এলো। সব শুনে রেগে গেলেন তিনি। তার কলিজার টুকরোকে সে কিনা কখনো ধমকও দেননি, যদিও রোদ বাবাকে একটু ভয়ই পায়, কিন্তু বাবা কখনো ওকে হাত তো দূরে থাক ধমকটা দেননি পর্যন্ত। কিন্তু ছোটবেলা থেকেই অনেক চাপে রেখে পড়ালেখা করিয়েছেন, কোথাও তেমন ঘোরাঘুরি করতে দিতেন না। সেই মেয়েকে কিনা বিনা দোষে কেউ থাপ্পড় মারলো। আদ্রিয়ান কয়েকবার কল দিয়েছিল, মিটিং এ থাকায় খেয়াল করেননি তিনি। সব শুনে গম্ভীরভাবে আদ্রিয়ানকে কল দিলেন, সাথে সাথে আদ্রিয়ান তা রিসিভ করলো, সালাম দিল। মিস্টার রহমান গম্ভীর কণ্ঠে বললেন, দেখো আমি রাতের সাথে একমত। রাত এভাবে রোদকে এনে ঠিক করেনি, তবু রাত নিজের জায়গায় ঠিক। সাহস কি করে পেল আমার মেয়ের গায়ে হাত তোলার? তুমি কি করছিলে তখন? দায়িত্ব নিলেই হয় না, পালন করতে জানতে হয়।